ইরানে হামলা চালালে জয় যুক্তরাষ্ট্রেরই হবে দাবি ট্রাম্পের। আন্দোলনকারীদের হত্যায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি। বিক্ষোভে নিহত ছাড়ালো ২৫০০। অভিবাসী বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ব্যাপক ধরপাকড়, সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার ইলিনয় অঙ্গরাজ্যের মামলা। ইউক্রেনে নতুন বছরে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। কিয়েভ ও খার্কিভে একযোগে আঘাত, নিহত অন্তত ৪। যুদ্ধবন্ধে আবারও সংলাপের আহ্বান চীনের। ডেনমার্কের অধীনেই থাকতে চায় গ্রিনল্যান্ড, জানালেন দ্বীপটির প্রধানমন্ত্রী। অধিগ্রহণের বিষয়ে কোপেনহেগেনের সঙ্গে ওয়াশিংটনের বৈঠক আজ। এবং থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল নির্মাণাধীন প্রকল্পের ক্রেন। নিহত অন্তত ২৮, আহত ৭৯ জন। চলছে উদ্ধার অভিযান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাল। ইরানে হামলা চালালে জয় যুক্তরাষ্ট্রেরই হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনকারীদের হত্যা করা হলে জড়িতদের কঠোর শাস্তির হুমকিও দিয়েছেন তিনি। তবে ইরানের নাগরিকদের হত্যার পেছনে ট্রাম্পই জড়িত বলে দাবি তেহরানের। এদিকে ক্ষমতা গ্রহণের ইঙ্গিত দিয়ে মার্কিন সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভি। দেশব্যাপী ইন্টারনেট বন্ধের মধ্যে ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। এর মধ্যে এই দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭১ জনে। জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি সহ ইরান সরকারের দমন পীড়নমূলক আচরণের অভিযোগে চলমান বিক্ষোভ দমনের জোর চেষ্টা করছে খামেনি প্রশাসন। মঙ্গলবারও তেহরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে সাম্প্রতিক বিক্ষোভের বেশ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে গণমাধ্যম, যেখানে সরকারি ভবন ও গাড়িতে অগ্নিসংযোগ করতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকারের পর নতুন করে অনেকেই রাজপথে নামার চেষ্টা করছেন। হতাহতের সংখ্যা ইরানের আন্দোলনকারীদের জন্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেন ট্রাম্প। হত্যাকারীদের নামগুলো মনে রাখুন, কারণ তাদের খুব বড় মূল্য দিতে হবে। প্রতিবাদকারীদের নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। আমি তাদের শুধু এটুকুই বলতে চাই যে সাহায্য আসছে। দানবেরা দখলে নেয়ার আগ পর্যন্ত ইরান একটি মহান দেশ ছিল। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইরানীয়দের মূল হত্যাকারী হিসেবে ট্রাম্প ও নেতানিয়াহুর নাম উল্লেখ করেন। এছাড়াও জাতিসংঘে ইরানের স্থায়ী দূত আমির সাইদ ইরাবানি ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উস্কানির অভিযোগ তোলেন। বলেন, বারবার আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন ভঙ্গ করছেন। এ সময় ওয়াশিংটন ও তেল আবিবকে তাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্দোষ জনগণের মৃত্যুর জন্য তাদের দায়ী করেন। এই অস্থিরতাকে কেন্দ্র করে আবারও ক্ষমতায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার পতন হলে বিরোধী দল ক্ষমতা গ্রহণে প্রস্তুত। এ সময় মার্কিন সহায়তার জন্য অনুরোধ করেন তিনি। ক্ষমতা হস্তান্তর বিষয়ে ইরানের অভ্যন্তরীণ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলছে বলে উল্লেখ করেন পাহলাভি। এদিকে ৫ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ইরানের সাধারণ মানুষ। এই অবস্থায় দেশটিতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। যদিও সিগন্যাল জ্যাম করার মাধ্যমে এই সেবা বন্ধের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অভিবাসী বিরোধী অভিযানে নারী হত্যার ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মিনেসোটার পর এবার ইলিনয় অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে। মিনেসোটায় নারী নিহতের ঘটনায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দেখা দিয়েছে চরম মতবিরোধ।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ফেডারেল কর্মকর্তার গুলিতে নারী নিহতের ঘটনায় ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। নারী নিহত ও অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার সেন্ট পল ও মিনিয়াপোলিসে বিক্ষোভ করেন অনেকে। এ সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। মিনিয়াপলিসে ফেডারেল বিল্ডিংয়ের সামনেও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদনে গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। অভিবাসন বিরোধী অভিযানের আন্দোলনে রাস্তায় নেমে আসে কয়েক মাইল দূরের একটি স্কুলের শিক্ষার্থীরাও। বিক্ষোভ হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়াতেও। সান্তা আনার রাস্তায় মিছিলে নামেন শত শত মানুষ। সন্ধ্যায় তারা ফেডারেল ভবনে জড়ো হতে থাকেন। আমেরিকার পতাকা পুড়িয়ে রেনিগুডের হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় এক বিক্ষোভকারীর মুখে প্রচণ্ড আঘাত করে নিরাপত্তা বাহিনীর সদস্য। অভিবাসী বিরোধী অভিযানের জেরে মিনেসোটার পর ইলিয়ন অঙ্গরাজ্যেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় নজিরবিহীনভাবে ফেডারেল ইমিগ্রেশন বাহিনী মোতায়েন করে জনমনে আতঙ্ক তৈরির অভিযোগ করা হয়। এতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ও আইসিই এর ভারপ্রাপ্ত পরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে মামলার পর তদন্তের জেরে মিনেসোটা অঙ্গরাজ্যের আইনজীবীদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। এরই মধ্যে রাষ্ট্রপক্ষের 6 আইনজীবী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এদিকে অভিবাসী বিরোধী অভিযানে নারী নিহতের ঘটনায় মিনেসোটা অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দেখা দিয়েছে চরম বিরোধ। ট্রাম্প প্রশাসনের তদন্ত পরিচালনা নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগ করেছেন রাষ্ট্রপক্ষের 6 আইনজীবী। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় প্রচণ্ড ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তীব্র শীতেও শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। উপত্যকায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনীর বন্দুকের সঙ্গে সংঘর্ষের পর এবার গাজাবাসীকে লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। শীতকালীন ঝড়ে নিজেদের মাথা গোজার শেষ সম্বল এই তাঁবু রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ের মধ্যেও বাদ সেজেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটিতে পৃথক 2টি ভবন ধসে এই প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে কিশোরীও রয়েছে, আরও অনেকে আহত হয়েছেন। শুধু ভবন ধস নয়, চরম ঠান্ডাও কেড়ে নিচ্ছে প্রাণ। হাসপাতাল ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, অনেক শিশু এই শীতে তাঁবুতেই মারা যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই শীত মৌসুমে ঠান্ডায় বহু শিশু মারা গেছে। এর মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও মানবিক সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামাসের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় গাজায় সবচেয়ে ভয়াবহ গণহত্যা চলছে। যদিও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাজারো বিপত্তি থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইসরায়েলের হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাস নতুন নেতা নির্বাচন করতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় শীর্ষ পদপ্রার্থী হিসেবে রয়েছেন খলিল আল হাইয়া ও খালেদ মেশাল। হামাস সূত্রে জানা গেছে, সংগঠনটি এই মাসে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচনে ভোট গোপন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। হামের শুরা কাউন্সিলের 50 জন সদস্য অংশ নেবেন, যাদের মধ্যে পশ্চিম তীর, গাজা ও নির্বাসিত সদস্যরাও রয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নতুন বছরের শুরুতে ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ ও খার্কিভে একযোগে আঘাতে প্রাণ গেছে অন্তত 4 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক আলোচনায় ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার ভোরে ইউক্রেনের 2 বড় শহর কিয়েভ ও খার্কিভে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, শহরে অল্প সময়ে তীব্র হামলা চালানো হয়, যা নতুন বছরে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আঘাতে খার্কিভের উপকণ্ঠে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইউক্রেনের জরুরি নিরাপত্তা কর্মীরা জানান, হামলায় খার্কিভে একটি ডাক টার্মিনাল ভবন ধ্বংস হয়ে গেছে। এ সময় কয়েকশো বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনেন। তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই বলেন, ইউক্রেন সংকট এখন আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। যুদ্ধের বিস্তার ও উত্তেজনায় এড়ানোর পাশাপাশি বেসামরিক নাগরিক ও স্থাপনা সুরক্ষার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দ্রুত টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে বেইজিং। বরকতুল্লাহ, সময় সংবাদ। জানাবো দেশের খবর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা তৌহিদ হোসেন, সরাসরি যাচ্ছে সেখানে। আপনারা জানেন যে যখন এটা প্রথম স্টেজ শুরু হয়েছিল, আমি একজন প্রাইভেট পার্সন হিসেবে বলেছিলাম যে সমস্যাটার যেভাবে চিন্তা করা হচ্ছে যে 2-4 মাস বা 1-2 বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে, আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম যে এটা হবে না, এটা যে ধরন তাতে করে দীর্ঘ সময় লাগবে। আমি এখনো বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরো দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে যাতে করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। সেই চেষ্টা চলতেছে, সেটা ডিটেলসে এই মুহূর্তে আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। মাননীয় উপদেষ্টা, পোস্টাল ব্যালটের দায়িত্ব অন্তর্বর্তী সরকার এবং মিশনগুলো। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে, বাহরাইনে জামাতের নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট উদ্ধার করা হয়েছে। এটা নিয়ে শুধু ভাইরাল হচ্ছে ছবি না, প্রথম আলো, আপনি যদি জাতীয় দৈনিক আপনার থাকেন সেখানেও নিউজ এসেছে পোস্টাল ব্যালটের আসলে জি, আমি এটা দেখেছি এবং আমি এটাও দেখেছি যে এ ব্যাপারে এনকোয়ার করতে বলা হয়েছে। দেখা যাক আসলে ফলাফল কি দাঁড়ায়। একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এটা তো একেবারে কমন সেন্স থেকে আমি বলছি, সেটা হলো যে প্রথমবারের মতো আমরা চেষ্টা করছি এই জিনিসটা, এবং সেই তুলনায় কিন্তু সংখ্যাটা একেবারে কম না। আমি যতটুকু জানি ভারতের মতো এত বড় দেশে অ্যাবাউট একই সংখ্যা 15 লাখ মতো। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে টিদিং ট্রাবল যেটাকে বলে এটা হবেই, এবং আমাদের যারা এই রাজনীতি ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হবে। এনকোয়ারির নির্দেশ হয়েছে বলে আমি জানি, এখন কতটুকু এগিয়েছে আমি ঠিক বলতে পারছি। দেখুন, বিষয়টা এরকম, পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু বিষয়ে ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না, কাজে আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। আর কিছু আর কেউ নাই প্রশ্ন করা? ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কালকে সোশ্যাল মিডিয়ায় একটা ছোট বার্তা দিয়েছে, বলেছে যে সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মার্কিন নৌবাহিনীর জব্দের পর রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কার মেরিনেরাকে যুক্তরাজ্যের উপকূলে দেখা গেছে। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্কটল্যান্ডের মোরেফার্থ এলাকায় ট্যাঙ্কারটিকে মার্কিন কোস্ট গার্ড জাহাজ ও ব্রিটিশ টাগবোটের সঙ্গে দেখা গেছে। প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য জাহাজটি যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করে। মার্কিন সেনাবাহিনী জানায়, উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় গেল 7 জানুয়ারি ট্যাঙ্কারটি আটক করা হয়। জাহাজটি ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনে জড়িত ছিল বলে দাবি তাদের। যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্কের অধীনেই থাকতে চায় গ্রিনল্যান্ড। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের দখলদারিত্বের হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। এদিকে অধিগ্রহণের বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের নিশানায় গ্রিনল্যান্ড। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিষয়ে দেয়া ট্রাম্পের বেশ কয়েকটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। সংকটময় এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে ডেনমার্ক। স্থানীয় সময় মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তার দেশের জনগণ যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের স্বাধীনতা বিলিয়ে দিতে চায় না। যুক্তরাষ্ট্রের অধীনে থাকার চাইতে ডেনমার্কের অধীনে থাকার কথা স্পষ্টভাবে
জানিয়ে দিয়েছেন জেন্স ফ্রেডেরিক নেলসন। আমরা ডেনমার্ককে বেছে নিচ্ছি, ন্যাটোকে বেছে নিচ্ছি, ডেনমার্কের রাজ্যকে বেছে নিচ্ছি, আমরা ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিচ্ছি। এটা অভ্যন্তরীণ বিভাজন বা তর্কের সময় নয়, এটা একসঙ্গে দাঁড়ানোর সময়। যে সম্প্রদায়কে আমরা চিনি ও চাই সেটিকে আরো শক্ত করে গড়ে তোলার সময়। এ সময় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেন, জোর করে চাইলেই কোনো দেশ কিনে নেওয়া যায় না। ছোট দেশগুলো যেন বড় দেশকে ভয় না পায়, সে কারণেই তারা আজ গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই উত্তেজনার মধ্যে বুধবার ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশ্য বক্তব্যের বদলে আলোচনার টেবিলে বসে সমাধান খোঁজাই তাদের লক্ষ্য। গ্রিনল্যান্ডের রাজনীতিকরা বলছেন, দ্বীপটির বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চান না। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, আর্কটিক নিরাপত্তায় সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তবে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও উদ্বেগ কাটেনি বলে মন্তব্য করেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীন ও পাকিস্তানের শক্তি বিবেচনায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ ভারতীয় সেনা প্রধানের। ইসলামাবাদ দুঃসাহস দেখালে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি। চলন্ত ট্রেনের উপর নির্মাণাধীন প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত 28 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন 79 জন। স্থানীয় সময় বুধবার ব্যাংকক শহরের উত্তরে নাখুম রাচার সীমা প্রদেশের বাংথানন খোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতি রেলপথে নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ট্রেনটি। যাত্রীবাহী ট্রেনটিতে মোট 195 জন যাত্রী ছিল বলে জানিয়েছে থাইল্যান্ডের রেল কর্তৃপক্ষ। ভেনেজুয়েলাকে নতুন করে পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেল রফতানি ও জ্বালানি খাতেও বড় ধরনের ভূমিকা রাখার কথা জানান তিনি। ভেনেজুয়েলার তেল পুনরুদ্ধারের মাধ্যমে ওয়াশিংটনের জ্বালানি বাজারে সাফল্য আনতে চান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার পরিবহন শ্রমিক। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলাকে নতুন করে পুনর্গঠনের ঘোষণা ট্রাম্পের। জ্বালানি খাতেও রাখতে চান বড় ভূমিকা। যুক্তরাষ্ট্রে আটক মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে ব্যাপক বিক্ষোভ। আন্তর্জাতিক সময়। চীন ও পাকিস্তানের সামরিক শক্তি বিবেচনায় নিজেদের সামরিক সামর্থ্য আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই সময়ে কাশ্মীরের ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গেল বছর শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনো চলছে। গেল বছরের মে মাসের ভারত পাকিস্তান দ্বন্দ্বের রেশ এখনো শেষ হয়নি। ভারতের সেনাপ্রধানের দেয়া বক্তব্যই যেন এ কথা প্রমাণ করে দেয়। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন, অপারেশন সিঁদুর এখনো অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল হলেও নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও তুলে ধরেন ভারতের সেনাপ্রধান। বলেন, চীন ও পাকিস্তানকে মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি আরও দৃঢ় করতে হবে। রকেট কাম মিসাইল ফোর্স গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চীন ও পাকিস্তানের মতো শক্তি বিবেচনায় এই বাহিনী প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পিনাকা, প্রলয় ও ব্রাহ্মসকে এই বাহিনীর মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে। এদিকে কাশ্মীরের ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। জেনারেল দ্বিবেদী বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন সীমান্ত অতিক্রম করেছে। একটি ড্রোন থেকে অস্ত্র ও গ্রেনেড ফেলার অভিযোগও আনা হয়। এর মধ্যে বেলুচিস্তানের কালাথ জেলায় গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত 4 সন্ত্রাসী নির্মূলের দাবি করেছে পাকিস্তান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিগেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। 2025 সালে ভারতের সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ঋণাত্মক ভাষণের সংখ্যা 13% বেড়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাব। এসব ঘটনার বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যগুলোই ঘটেছে বলে জানায় সংস্থাটি। গবেষণায় আরও বলা হয়, 2025 সালে 1318টি ঘৃণাত্মক ভাষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক সমাবেশ থেকে এসব ঘটনা সবচেয়ে বেশি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পেরুর জুনিন অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ট্রাক উল্টে যাওয়ায় একই পরিবারের 3 সদস্য নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে অঞ্চলটিতে ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় সড়কে বিপুল পরিমাণ কাদা, পাথর আর গাছের অংশ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে যাত্রী বহনকারী একটি ট্রাক আটকে গেলে ভেতরে থাকা যাত্রীরা চাপা পড়েন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানে হামলা চালালে জয় হবে যুক্তরাষ্ট্রের দাবি ট্রাম্পের। আন্দোলনকারীদের হত্যায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি। বিক্ষোভে নিহত ছাড়ালো 2,500। অভিবাসী বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ব্যাপক ধরপাকড়, সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার ইলিনয় অঙ্গরাজ্যে মামলা। এবং ইউক্রেনে নতুন বছরে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, কিয়েভ ও খার্কিভে একযোগে আঘাত, নিহত অন্তত 4। যুদ্ধবন্ধে আবারও সংলাপের আহ্বান চীনের। এ ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ে।